ইরান লেবাননে মার্কিন যৌথ বাহিনীর হামলা, দুই দেশে প্রাণহানি প্রায় ৮০০। তেহরানের ড্রোন আক্রমণে রিয়াদে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত। যুদ্ধ দীর্ঘ না হওয়ার আভাস ট্রাম্প নেতানিয়াহুর। In addition, the regime's conventional ballistic missile program was growing rapidly and dramatically, and this posed a very clear, colossal threat to America and our forces stationed. হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও পরিবহন হবে না, হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতে হামলায় ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি, একদিনে 13% দাম বৃদ্ধি। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনে বিষয়টি নিষ্পত্তি হলে স্থানীয় সরকার নির্বাচন জানালেন প্রতিমন্ত্রী। বিলম্ব হলে কাউন্সিলের পদেও প্রশাসক বসাবে সরকার। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই। আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লেবার বকশিস 300 আরো আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় সাদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? বাঁচানো গেল না, সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যু। আবিরের রঙে বসন্তের সকাল, হোলি উৎসবে প্রাণের স্পন্দন। মন্দির থেকে পাড়া মহল্লা, উচ্ছ্বাসের ফোয়ারা সবখানে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রায় 2000 স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কে পরিণত করা হয় টার্গেটে। নতুন করে আরও 96 জন নিহত হয়েছে। এই নিয়ে ইরানের যৌথ হামলায় 742 জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় 2000 স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিরত যৌথ হামলার পরও কোনোভাবেই দমানো যাচ্ছে না ইরানকে। চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রীতিমতো নাস্তানাবুদ অঞ্চলটির মার্কিন মিত্ররা। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কনসিউলার সেবা। এছাড়া বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারে মার্কিন সেনাদের লক্ষ্য করে অর্ধশতাধিক ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC।
শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। অপারেশন ফতেহ খাইবারের চতুর্থ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কদর ও এমাদের মতো লিকুইড ফুয়েলড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিরক্ষা বলয় আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। রাজধানী ছাড়াও বন্দরনগরী হাইফা ও জেরুজালেমের কিছু অংশে লক্ষ্যভেদ করে ক্ষেপণাস্ত্রগুলো। মঙ্গলবার ভোরে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় আইআরজিসি। দুটি ইরানি ড্রোন আঘাত হানে ভবনে। এতে একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়। আগেই ভবনটি খালি করে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। শুধু বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন ও 3টি মিসাইল ছুড়েছে আইআরজিসি। মেইন কমান্ড ও হেডকোয়ার্টার ভবন ধ্বংসের দাবি করা হয় এতে। এদিকে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও নতুন করে ইরানের ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের রাজধানী দোহায়। দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফিজান ঘাঁটিতে ছোড়া হয়েছে 10টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। প্রণালী থেকে বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এবার পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এ অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইরানের পাল্টা হামলার ঢেউ এবার ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, যার প্রভাব পড়তে চলেছে ধনী দেশের বিলাসবহুল ডাইনিং টেবিল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের রান্নাঘর পর্যন্ত। মধ্যপ্রাচ্যের কৌশলগত তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার জেরে থমকে গেছে একাধিক শোধনাগার ও গ্যাস ক্ষেত্রের কার্যক্রম। এর তাৎক্ষণিক প্রভাবে আন্তর্জাতিক বাজারে একদিনই তেলের দাম লাফিয়ে বেড়েছে 13%। ইরানের পাল্টা হামলা এখন শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত এনেছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ড্রোন হামলার পর একে একে বন্ধ হয়ে যাচ্ছে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্রগুলো। সৌদি আরবে ড্রোন হামলার পর আরামকোর রাশ তানুরা রিফাইনারি বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রতিদিন 5.5 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতার এই স্থাপনাটি দেশটির জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র। একইভাবে সামরিকভাবে এলএনজি উৎপাদন বন্ধ করেছে কাতারও। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জির স্থাপনায় হামলার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 20% আসে কাতার থেকে। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। তাদের গ্রাহকদের 82%ই এশিয়ার। ফলে এশিয়ার ও ইউরোপের বাজারে জ্বালানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ড্রোন হামলা চালানো হয়েছে কুয়েতের আহমাদি তেল শোধনাগারে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলায় ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র এবং ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আরও জটিল করেছে হরমুজ প্রণালী। এই প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক তেল পরিবহন বড় ধাক্কায় পড়েছে। আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম বেড়েছে 13%, ব্যারেল প্রতি পৌঁছেছে $82, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জ্বালানি অবকাঠামোয় সরাসরি হামলা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় সংকট দেখা দিতে পারে, যার ফলে বাড়বে উৎপাদন ব্যয় আর পরিবহন খরচ। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্য, শিল্পপণ্য ও ভোক্তা পর্যায়ে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এক মাসের মধ্যেও ইরানের যুদ্ধ জয়ের কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে এমন আভাসই দিলেন তিনি। ভাষণে বলেন 4 থেকে 5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হলে তা দীর্ঘায়িত করতে প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন ট্রাম্প। সেই হুমকি এড়াতেই এই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। ইরানে চালানো সামরিক অভিযান এপিক ফিউরি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিযানের পরিকল্পনা এবং লক্ষ্যোদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে ইরান অভিযানে, তবে দেশটিতে স্থলসেনা পাঠানো হবে না। আমাদের অনুমান 4-5 সপ্তাহে করাতে পারে এই যুদ্ধ, তবে এর বেশি সময় লাগলেও আমরা প্রস্তুত আছি। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পক্ষ থেকে আসন্ন হামলার আশঙ্কা ছিল, তাই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান। ইরানের কাছে এমন অস্ত্র ছিল যা দিয়ে তারা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম ছিল। এমনকি তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনাও ছিল যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। একই সাথে তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, পাল্টা আঘাত এলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরো কঠোর ও ব্যাপক হবে। আমরা ইরানকে সতর্ক করেছিলাম তারা যেন মিসাইল এবং পরমাণু কর্মসূচির পরিধি বৃদ্ধি না করে। তারপরও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এবং নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিল, যা আমাদের বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এদিকে ইরানে ট্রাম্পের অভিযানের পরিকল্পনাকে আত্মঘাতী আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার নিজেদের সামরিক জোট ন্যাটো থেকে বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তবে এই লড়াইয়ে ন্যাটো জড়িয়ে পড়বে না বলে জানান জোটটির মহাসচিব। তবে ন্যাটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মোরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেওয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে মেনুয়েল এক বিবৃতিতে জানান, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটা ও মোরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপর এই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা।
যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী উড়ান। তালিকায় রয়েছে কাতারের 4টি, এমিরেটসের 4টি, গালফ এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েত এয়ারের 2টি, জাজিরা এয়ারওয়েজের 4টি, এয়ার অ্যারাবিয়ার 12টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 4টি ফ্লাইট। এর আগে গত শনিবার 23টি, রোববার 40টি ও সোমবার 46টি ফ্লাইট বাতিল হয়। এ নিয়ে এখনও পর্যন্ত সর্বমোট 147টি ফ্লাইট বাতিল হল। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে 7টি সহ এখনও পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন। এছাড়া স্বাস্থ্য খাত নিয়ে স্বাস্থ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। বৈঠক করেছেন ঢাকা উত্তর, দক্ষিণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকরাও। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতা পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন উভয়ই। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সহ যৌথ অগ্রাধিকার ভিত্তিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। স্বার্থ সংশ্লিষ্ট খাতে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন সারাহ কুক ও পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে সারাহ কুক আরও বলেন, বাংলাদেশের নতুন অধ্যায়ে দুই দেশ আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। আজকের ফলপ্রসূ বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্বের শক্তি পুনর্ব্যক্ত হয়েছে। রাজনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও ইন্দো প্যাসিফিক সহযোগিতা সহ যৌথ অগ্রাধিকারগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি আমরা। আমি মনে করি দেশের নতুন অধ্যায়ে দুই দেশই ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহী আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের সম্পর্কে খোঁজ নেন। জানা, নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10ই মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15ই মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ও অধ্যাদেশ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের উপর শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ান ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম আলাদা দুটি রিট করেন।
এতে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। রিটের পক্ষে আইনজীবীরা আদালতে বলেন যে প্রক্রিয়াতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়। আর রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয় তবে বিগত অন্তর্বর্তী সরকার যা করেছে সবকিছু অবৈধ। এ নিয়ে এখন যারা প্রশ্ন তুলেছেন সেটি আত্মঘাতী। আমরা জুলাই সংস্কার শর্টকাটে অধ্যায় আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওথ নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। উত্তরাঞ্চল থেকে 40 টাকা নিচে বেগুন আর শসা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ছে না? কতটা পরে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা রুবেল। বগুড়ার মহস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শসার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300। এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত পড়ে? 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80 পৌঁছাই, আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না, একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে, ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি যে বাজারে যে খরচটা দেব এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম 500 টাকাতে মাল নাম, লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে খাজনার স্লিপ পিছনে দিতে হাতে দেন স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট। জি। তাহলে আপনি এইখান থেকে কেমন ওখান? এটা আমার মানে এরিয়া ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে, তো এইটা তো হাট না। হাট না, হাট থেকে তো কিন্তু খালি এটা এখানে না, কত হবে? 10 কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে। চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে, তাহলে এমনও হতে পারে যে ওরা হচ্ছে আমার নামে করতে পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে।
সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শশা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জ শহরে এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে। কত টাকা করে নেয়? ওখানে 350 টাকা লাগে। 350 টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না, সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলার চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, সিরাজগঞ্জে ঢুকতে আর 25 কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেওয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য। লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই, ঠিক আছে? আমি লাঠি নিয়ে যদি আমি টান জায়গা হইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না, জোর করে নিচ্ছি না তো ভাই। ওই যে লাঠি হাতে, আপনি লাঠি আপনাদের এই যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা কই? লাঠিটা ফালা দিছেন? না না না, এই যে লাঠি। আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই প্রথম। হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে আপনি ধরেন বদলি করি। না 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 না, হ্যাঁ ভাই। ও আপনি নিজেও আসল লোক না? না না না, আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ, মাঝে মধ্যেই। ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি। আমি অন্য আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে, ঠিক আছে। তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? আপনার রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার। চাঁদা আদায় হচ্ছে এমনভাবে চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই। আমাদের কাছে ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি, অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে, তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা, তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? এখন পর্যন্ত পায় না কেউ। আপনারাও পান নাই? আপনাদের পরিচিত কেউ পাইছে? না। এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায়, অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন ফাইলে পাইতার, কিন্তু শ্রমিক আমরা যারা দেই আমার খবর হারালো আর কোনো ইয়ে নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে। গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহাস্থান হাট থেকে আসা এই বেগুন আর শশা, যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে, চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা, সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও রেলপথের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, তবে অনলাইন ও কাউন্টারে মিলছে বাসের টিকিট। সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুরের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। 12 থেকে 19 মার্চের আগাম টিকিট বিক্রি হলেও যাত্রীদের চাহিদা বেশি 16, 17 ও 18 মার্চের টিকিটের। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে এখনও পর্যন্ত যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই। বাড়তি ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি। টিকিট হাতে পেয়ে ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় সন্তুষ্টির কথা জানান অনেকে। ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু 19 মার্চ থেকে।
আমি রংপুর যাব 18 তারিখে। 18 তারিখ রাত্রের একটা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। সকাল 8টার আগ থেকেই দাঁড়িয়ে আছি, দীর্ঘ লাইন পেরিয়ে এখন পর্যন্ত মানে কাউন্টার পর্যন্ত যেতে পারিনি। এখন একটু পর যাব হয়তো, কিন্তু কাঙ্ক্ষিত টিকিটটি পাবো কিনা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি। চাপটা মূলত 17, 18, 19 বর্তমানে এটা চলছে। যখন 17, 18, 19 আমাদের সিট সব শেষ হয়ে যাবে, বিক্রি শেষ হয়ে যাবে, তখন আবার 16, 15 আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে আসবে। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরেই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়। পরে নেওয়া হয় আইসিইউতে। এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা, তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। প্রাথমিক সব যেটা চিকিৎসা করার দরকার, প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল, দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা কি ওনার শ্বাসনালী কেটে গেছে। এটা একটা অমানবিক কাজ। আমাদের আপনি একটা জিনিস চিন্তা করলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার 6 থেকে 7 বছরের বাচ্চার গলা জীবনে ছুরি চালাতে পারবে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ঘটনাটা অতি দ্রুত ভালো একটা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করা হোক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিষয়ে জানা গেল কিনা, পুলিশ কি বলছে এই বিষয়ে? মারফি, এখনো পর্যন্ত অভিযান চলছে। যেহেতু ঘটনার দিনই মামলা হয়েছে, প্রায় 2 দিনের বেশি সময় পেরিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারে তারা চেষ্টা করছেন। আমরা সকাল থেকে বিভিন্ন সূত্র, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেও আসলে এই যে অভিযান সেটিতে আসলে নেতৃত্ব দিচ্ছেন, ফলে তার সাথে আমরা বারবারই যোগাযোগ করার চেষ্টা করেছি। যোগাযোগ আমাদের আসলে স্থাপন করা সম্ভব হয়নি। আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার তারা করতে পেরেছে, তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি। এবং পরিবারের পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে তারা নিজেরাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নানা জায়গায় চেষ্টা করেছেন যে কোনো সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করতে পারেন কিনা। যেহেতু আপনি জানেন যে শিশুটির বাড়ি থেকে যেই স্থানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ ইকো পার্ক, সেটি আসলে বেশ কয়েক কিলোমিটার দূরের পথ এবং সেই ইকো পার্ক থেকেও আরো আসলে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে গহীন জঙ্গলে আসলে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে, ফলে সেখানে কোনো ধরনের সিসিটিভি না থাকায় আসলে এই যে ঘটনাটি সেটি বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা কিছুটা দুরূহ হয়ে উঠছে পুলিশের পক্ষে। তবে তারা বলছেন যে তারা নানাভাবে চেষ্টা করছেন প্রযুক্তি ব্যবহার করে এবং সেটি তারা অব্যাহত রেখেছেন। তবে এখনো পর্যন্ত শিশুটির যে মরদেহ সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই রয়েছে। এখনো পর্যন্ত মেডিকেলের যে আইনগত প্রক্রিয়া সেটি এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। তবে আমরা সীতাকুণ্ডের তার গ্রামের বাড়িতে আসলে খবর নিয়েছি, সেখানে শোকের মাতম। পুরো এলাকার মানুষ, পরিবারের সদস্যরা তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। যেহেতু এই ছোট্ট শিশু, 7 বছরের শিশুর সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে সেটি আসলে কেউ মেনে নিতে পারছে না। প্রত্যেকেরই দাবি হচ্ছে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে একেবারেই ফাঁসির কাস্টে কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। একই সাথে যেহেতু এখনো পর্যন্ত কয়েক ঘন্টা অর্থাৎ প্রায় 2 দিনের বেশি সময় পেরিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে না পারার ক্ষোভও আমরা স্বজনদের মধ্যে দেখছি। সব মিলিয়ে আসলে এখন স্বজনদের কিংবা যারা রয়েছেন পুরো চট্টগ্রামের মানুষ তারা আসলে তাকিয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা তৎপর হন, এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কত দ্রুততার সাথে গ্রেপ্তার করতে পারেন। এটি আসলে এর রহস্য উদ্ঘাটনও একটা বড় বিষয় মারফি। এটি নিয়ে আসলে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। খুবই মর্মান্তিক এবং পৈশাচিক একটি ঘটনা। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এমনটা আমাদেরও প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাল ভিসা দিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছে এমন চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। টিআইবি ট্রাভেলস নামে ট্রাভেল এজেন্সি নামের চক্রটি এ পর্যন্ত শতাধিক অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক ভুক্তভোগীর কাছ থেকে 30 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সকালে মিরপুর 1-এ র্যাবের অধীনে এক প্রেস ব্রিফিংয়ে
এমন তথ্য জানান। বলেন চক্রটি অস্ট্রেলিয়ার চাকরির ভুয়া অফার দিয়ে প্রতারণা করে আসছিল। জনপ্রতি 20 লাখ টাকা নিত। টাকা নেবার পর জাল ভিসা টিকিট দিত, তারপর পুরা অফিস সেটআপ নিয়ে উধাও হয়ে যেত। ভুয়া ট্রাভেল এজেন্সির ম্যানেজার সহ 4 জনকে র্যাব রাজধানীর কাওলা ও যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। আমি 3টা পাসপোর্ট এনে দিছি। আমার মতো এমন ভুক্তভোগী অনেক লোকে প্রায় 120টার মতো পাসপোর্ট দিছি। আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবেসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সব কিছু বন্ধ, যোগাযোগ আমাদের সাথে বন্ধ করে দেয় আসামি। তাদের মামলা দায়েরের ভিত্তিতে আমরা অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এর মধ্যে টিবিআই ট্রাভেলস গ্রুপের চেয়ারম্যান তারেকুল ইসলাম, ম্যানেজার মাইনুদ্দিন এবং তাদের সহযোগী নেওয়াজ এবং আবু হাসান। দেশের বেশিরভাগ আবাদি জমি এখন চাষ হয় সারা বছর। ধান, গম, রবি শস্যের পাশাপাশি শীত বা গ্রীষ্মকালীন শাকসবজিতে কৃষকের ব্যস্ততা সব ঋতুতে। তবে উৎপাদনের সকল তথ্য একীভূত না থাকায় বাজারে পৌঁছে না সুফল। আবার মধ্যস্বত্বভোগী দৌড়াতে কৃষকের জন্য সরকারি সহায়তা হচ্ছে বেহাত। এসব সমস্যা সমাধান ও আধুনিক কৃষি যুগের সূচনা করতে সরকারের স্মার্ট কৃষক কার্ড প্রকল্প। কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্প নিখুঁত করতে নানা দিক নিয়ে কাজ করছে টেকনিক্যাল টিম। বাংলাদেশের কৃষিতে এক নীরব বিপ্লব ঘটে গেছে গত কয়েক দশকে। রবি মৌসুম শেষ হলেও কমেনি কৃষকের ব্যস্ততা। গম কাটা শুরু হয়েছে পরিণত ভুট্টাও। ইরিডে চারা মাঠে বুনে গ্রীষ্মকালীন শাকসবজির প্রস্তুতি কৃষকের। এমন কর্মযোগ্য সত্ত্বেও কৃষি লাভজনক নয় এমন কথা শোনা যায় হরহামেশাই। এই অবস্থা থেকে উত্তরণে কৃষি কার্ড দিতে যাচ্ছে সরকার। বছরে 2টা থেকে 3টা ফসল আসে একটা জমিতে, 50 থেকে 40 হাজার টাকা বাংলি আসে। তাহলে ওই জমিতে চাষ করায় মনে করেন আমাদের বাজেট নাই বা টাকা নাই, হওয়ার নেই, কোনো কিছু কথা নেই আর কি। মনে করেন যে 50,000 টাকা নিলে বছরে 15,000 টাকা সুদ চলে যায়। যেমন আসে যেমন 10 কেজি আইলাম, পাইলাম আর 5 কেজি, আর ভাবদারি সব খাই এলো। আমরা কোথাও পাই না। এদিকে তো মাসে সার পাইছে, 20 পাইছে, আমরা তো পাইনি। না না, আমাদের আশাবাদ নাই আমরা যে কৃষি কার্ডটা পাবো, এটা আমাদের আশাবাদে আসেও না এবং কল্পনা করাও যায় না। কারণ সরকার তো অনেকবারই দেখছি এটা হয় নাই। কোনো কাউন্সিলে কোনো কর্মী থেকে কোনো নেতা ফেতা যদি পায় তাহলে এটা সমস্যা দাঁড়ায় যাইব। মানে কোনো নেতা কর্মী গেলে বাদে সেই হিসাব জনগণ পায় না। দেশে আবাদযোগ্য জমি 88 লক্ষ হেক্টরের বেশি, যার 2/3 2 বা 3 ফসলি। দেশের 45 ভাগ মানুষই কৃষি উৎপাদন, পরিবহন বা বিপণনে জড়িত। এরপরও বাজার নিয়ন্ত্রণে বাধা এই বিপুল শ্রম ও উৎপাদনের সরকারি হিসেবের গড়মিল। সে ভাবনা থেকে ডিজিটাল কৃষি তথ্য ভাণ্ডার তৈরি ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি কৃষক কার্ড। কৃষক স্মার্ট কার্ডে লিপিবদ্ধ হবে কৃষকের নাম, পরিচয়, জমির পরিমাণ, আবাদের ধরন ইত্যাদি, যা থেকে উপযুক্ত সহযোগিতা ও আর্থিক প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়া হবে কৃষকের হাতে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের তদারকি করবেন প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী জানিয়েছেন, উন্নত বিশ্বের আধুনিক কৃষি খাতের আদলেই হবে কৃষক কার্ড। এ নিয়ে কাজ করছে টেকনিক্যাল টিম। কয়েকটি উপজেলা দিয়ে শুরু হবে পাইলট প্রোগ্রাম। জাস্ট কার্ড দিয়ে নির্বাচনের কমিটমেন্ট থামতে চাই না। সত্যিকার অর্থে এই কার্ড যেন যুগ যুগান্তর ধরে ফার্মার্স বেনিফিটেড হয়। বেশ বড় একটা টেকনিক্যাল টিম কাজ করছে। একটা কৃষকের যতটুকু ম্যাক্সিমাম ডাটা সম্ভব আমি ওই কার্ডে সংরক্ষণ করতে চাই। ফার্মারের প্রাইস কন্ট্রোল, উৎপাদন, মার্কেট চাহিদা সবকিছু আমরা তখন অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গঠন ও বাজার মূল্য নিয়ন্ত্রণে কৃষক কার্ডের উদ্যোগ কার্যকর হবে আশা সরকারের। তানজিম শাফিন, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রং, ভালোবাসা আর ভক্তির অনন্য মেলবন্ধনে উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা। ফাল্গুনের পূর্ণিমায় বসন্তের আবেশে সেজে ওঠা এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় বইছে আনন্দের বর্ণিল ধারা। হিন্দু পুরাণ অনুযায়ী অত্যাচারী রাজা তার পুত্রকে বিষ্ণুর ভক্তি থেকে ফেরাতে না পেরে হত্যা করতে চান। নানা চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে দিয়ে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। তবে ভক্তির শক্তিতে রক্ষা পান প্রহ্লাদ, আর আগুনে পুড়ে ধ্বংস হয় হোলিকা। এই ঘটনায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হয়ে উঠে আসে দোল উৎসবে। এই আবিরকে আজকে আমরা এই শুভ দিনে
ভগবান রাধা মাধব গোবিন্দ গোপালকে তার চরণে অর্পণ করে সকলের রোগ ব্যাধি মুক্তময় সুস্থময় জীবন ফিরে আসুক, সবার জীবন সুস্থময় হোক, এই প্রার্থনাই আবিরের মাধ্যমে গোবিন্দের চরণে। অন্যদিকে পুরাণে বর্ণিত আছে ফাল্গুনী পূর্ণিমায় আবির খেলায় মেতে উঠতেন রাধা ও কৃষ্ণ। সেই ঐতিহ্য থেকেই আজও দোলের রঙে রাঙিয়ে তোলা হয় চারপাশ। সকালে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় দোল পূজা। ভক্তরা রাধাকৃষ্ণের আরাধনা শেষে একে অপরকে আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন। ভজন ও কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আজকে পূজা দেব মন্দিরে, রাধা দেবের চরণে আবির দিব, নিজেরা দোল খেলবো। বছরে একটা উৎসব হয়, আমাদের এটা খুব ভালো দিন, আনন্দের দিন। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আবির বাতাসা দিয়ে অর্পণ করে তাকে স্মরণ করছি, খুব ভালো লাগছে আমার। আমাদের বাংলাদেশটা ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা। প্রতি বছর যেন ঘুরে ঘুরে আসে, এই আমার আশা। শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এই উৎসব ঘিরে থাকে নানা আয়োজন। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন সবাই। দোল পূর্ণিমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, বুঝছেন? ছোটবেলা খুব মজা করতাম। সকল ধর্ম বর্ণ বিশেষ সকল ভেদাভেদ ভুলে জাতীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য প্রকাশ পাব। দোলযাত্রা আমাদের হিন্দু ধর্মের সমৃদ্ধির বন্ধন, তো আমরা অনেক মজা করতেছি, সবাই আসছে, ভালোই লাগছে। কিন্তু একটাই কষ্ট, সেটা হচ্ছে শখের মানুষে হোলি লাগাইতে পারি নাই। বসন্তের রং আর ভক্তির আবেশে দোলযাত্রা হয়ে উঠেছে সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য উৎসব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন রোয়িং লায়নের আওতায় লেবাননের বিভিন্ন স্থানে স্থল বাহিনী মোতায়েন করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় আইডিএফ। জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় শক্ত অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার জনগণকে সুরক্ষা দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের রকেট হামলা চালানোয় হিজবুল্লাহকে কঠোর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে সেনা অভিযান দীর্ঘায়িত করবে না আইডিএফ। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে না হতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 3টি F-15 ফাইটার জেট ধ্বংসের খবর সামনে এসেছে। মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। এছাড়া মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলায় ক্রমে বাড়ছে যুদ্ধের ব্যয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে সরাসরি প্রভাব মার্কিন নাগরিকদের উপর পড়বে বলে মত সমর বিশ্লেষকদের। মাঝ আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে মার্কিন F-15 যুদ্ধবিমান। কুয়েতের আকাশসীমা পার হওয়ার মুহূর্তে যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি ইরানের। কোনো রকমে বেঁচে ফেরেন পাইলট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধের ময়দানে এরকম 3টি F-15 ফাইটার জেট খুইয়েছে যুক্তরাষ্ট্র। আকাশ যুদ্ধের ইতিহাসে অন্যতম সফল যুদ্ধবিমান হিসেবে মনে করা হয় এই মার্কিন ফাইটার জেটকে। শব্দের গতির চেয়ে 2.5 গুণের বেশি গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধবিমান একবার জ্বালানি ভরে পাড়ি জমাতে পারে 5,500 কিলোমিটারেরও বেশি দূরত্ব। অত্যন্ত কার্যকর এই ফাইটার জেটের দামও তাই আকাশ ছোঁয়া। এক একটির মূল্য 9.5 কোটি মার্কিন ডলারেরও বেশি। এছাড়া মার্কিন বিমান বাহিনীর MQ-9 রিপার ড্রোনও ধ্বংসের দাবি করেছে ইরান। আধুনিক যুদ্ধে শত্রুপক্ষের ওপর নজরদারি এবং হামলা চালাতে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এটির মূল্যও কম নয়, এক একটির দাম প্রায় 3 কোটি ডলার। এদিকে অপারেশন ফতে খাইবারের আওতায় মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। তাছাড়া দামি যুদ্ধবিমান, বিশালদেহী রণতরী, অত্যাধুনিক ড্রোন আর মিসাইল হামলা চালাতে প্রতিদিনই মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। সব মিলিয়ে আগামী 1 সপ্তাহ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্রের প্রায় 5,000 কোটি ডলার খরচ হতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অবিলম্বে মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান আর কুয়েত। এছাড়া লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসব দেশ ছাড়তে বলা হয়েছে। তবে নোটিশটি স্পষ্ট নয় বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট বন্ধ থাকা অবস্থায় নাগরিকদের কিভাবে সরে যাবে তা নিয়েও নেই কোনো নির্দেশনা। এছাড়া 2টি ড্রোন হামলার পর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে বসবাসকারী আমেরিকানদের রিয়াদের দূতাবাস এড়িয়ে চলার এবং আশ্রয়স্থলে থাকার জন্য অনুরোধ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর নিরাপত্তার শঙ্কায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বহু ফ্লাইট। বাধ্য হয়ে ব্যবহার করে বিকল্প রুট। আবুধাবিগামী দুটি ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয় ওমানের রাজধানী মাস্কাটে। দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট ফিরে যায় ভারতের মুম্বাইতে। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করছে ইতালি সরকার। ওমানে আটকে পড়া এবং দুবাই থেকে যাওয়া 127 জন ইতালীয় নাগরিককে বহনকারী প্রথম চার্টার্ড ফ্লাইট সোমবার রাতে রোমে পৌঁছায়। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।